পৃষ্ঠা 133 13 প্রদত্ত সূত্র তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। ভগিনী নিবেদিতা। জন্ম 1867 খ্রিস্টাব্দে 28 অক্টোবর উত্তর আয়ারল্যান্ডের টাইরন প্রদেশের ডানগ্যানন নামে ছোট শহরে। টাইরন টয়াকার রস্বই বৈষণ্য দন্তের ন, ডানগ্যানন ডয়াকার দন্তের ন, গয়জফলা আকার দন্তের ন দন্তের ন, ডানগ্যানন। পিতামাতা ধর্মযাজক স্যামুয়েল রিচমন্ড নোবেল ও মেরি ইজাবেল। 10 বছর বয়সে পিতৃবিয়োগ, অভিভাবক মাতামহ হ্যামিল্টন। পড়াশোনা লন্ডনের এক বোর্ডিং স্কুলে কঠোর নিয়মের মধ্যে। সাহিত্য, সঙ্গীত, কলাবিদ্যা, পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যায় আগ্রহ। কর্মজীবন 17 বছর বয়সে শিক্ষয়িত্রী হন, জনপ্রিয়তা পান। লেখিকা হিসেবে নানা পত্রপত্রিকায় লেখা এবং সুনাম। চার্চের অধীনে নানা সেবামূলক কাজ। 1895 খ্রিস্টাব্দে স্বামীজির সঙ্গে দেখা, কলকাতায় আগমন, স্বামীজির কাছে দীক্ষা গ্রহণ এবং নিবেদিতা নাম গ্রহণ। নারী শিক্ষার প্রসারে ভাবনা, নিবেদিতা স্কুল প্রতিষ্ঠা। 1899 খ্রিস্টাব্দে কলকাতায় প্লেগ মহামারীতে সেবা কাজ। গ্রন্থ: কালী দ্য মাদার, ওয়েব WEB, ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ, Cradle, CRADLE, Cradle Tales of Hinduism, The Master as I Saw Him। মৃত্যু 1911 খ্রিস্টাব্দে 13 অক্টোবর। উত্তর: ভগিনী নিবেদিতা। উদ্ধৃতি শুরু। সোনালি চুলেই থাকে নদীর ইশারা, সে নারীর যার নীল চোখ খোঁজে পূবের আকাশ। ... ভগ্নীর প্রীতির মতো নিবেদিতা প্রভা, দেখে ওই সহৃদয় দেশ তার তৃণ ফুল ঘাস। উদ্ধৃতি শেষ। ভগিনী নিবেদিতা, সঞ্জয় ভট্টাচার্য। মহামানবের সাগর তীরেই ভারতবর্ষ যুগে যুগে অজস্র মহাপুরুষের আগমনে সমৃদ্ধ হয়েছে। দেবে আর নিবে, মিলাবে মিলিবে, এই আদর্শকে পাথেয় করে এখানে বহু বিদেশি পণ্ডিত মনীষীদের আবির্ভাব ঘটেছে। এই দেশকে তারা আপন করে নিয়েছেন। অ্যানি বেসান্ত, অয়জফলা আকার দন্তে নয় হর্ষই অ্যানি, বয়কার দন্তে সয়াকার দন্তে নয় তয় বেসান্ত। অ্যানি বেসান্ত থেকে মাদার টেরেসার আগমনের সেই ইতিহাস খুব সংক্ষিপ্ত নয়, আর ভগিনী নিবেদিতা সেই তালিকায় এক উজ্জ্বল উপস্থিতি। জন্ম ও বেড়ে ওঠা 1867 28 অক্টোবর উত্তর আয়ারল্যান্ডের টাইরনে নিবেদিতার জন্ম। পিতা স্যামুয়েল রিচমন্ড নোবেল ছিলেন ধর্মযাজক। মায়ের নাম মেরি ইজাবেল নোবেল। পূর্ব নাম ছিল মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। মাত্র 13 বছর বয়সে মার্গারেটের মনে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন জাগে। স্কুল জীবনেই মিল্টন, শেক্সপিয়ার, আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ছিল তার নিত্য সঙ্গী। 20 বছর বয়সে নিজেকে দরিদ্র মানুষের সেবার উপযোগী করে তুলবেন বলে শিক্ষিকার চাকরি ছেড়ে এক অনাথাশ্রমে যোগ দেন। রেক্স হ্যামের, বৈষ্ণব রয়কার কয় দন্তের শয়, হয়জফলা আকার ম। রেক্স হ্যামের খনি অঞ্চলে শিক্ষকতা করতে এসে 21 বছর বয়সে চার্চের সংকীর্ণতার বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেন। এই সময়ে মার্গারেটকে সমাজ সমস্যা এবং রাজনীতি নিয়ে প্রবন্ধ লিখতে দেখা যায়। এমারসন, রাস্কিন তার কণ্ঠস্থ ছিল। তারপরেই পেস্তালৎসি এবং ফ্রয়েবেলের আদর্শে তিনি প্রগতিশীল শিক্ষা ভাবনায় আগ্রহী হয়ে ওঠেন। তাকে ঘিরেই লন্ডনে তরুণ সাহিত্যিকদের একটা গোষ্ঠী তৈরি হয়। নিবেদিতা এই সময়ে বুয়র যুদ্ধ নিয়ে প্রবন্ধ লিখছেন উইম্বলডন নিউজে। তার রাজনীতির ভাবনা প্রকাশ পাচ্ছে ডেইলি নিউজে। আবার বিজ্ঞান বিষয়ক রচনা লিখছেন রিসার্চ নামক পত্রিকায়। এই সময়েই তিনি হয়ে উঠেছেন ফ্রি আয়ারল্যান্ডের সক্রিয় কর্মী। সময় কাটিয়েছেন বিখ্যাত সব রাজনৈতিক চিন্তাবিদের সঙ্গে। ম্যাকলিনের সঙ্গে গড়ে তুলেছেন সিজেম ক্লাব, দন্তের শয় হর্ষই দন্তের সয়াকার ম, সিজেম ক্লাব, যেখানে নিয়মিত এসেছেন বার্নার্ড শ,
হাক্সলির মতো বিদগ্ধ মানুষেরা। তার বিস্ময়কর কর্ম উন্মাদনার মধ্যে কোনো রকম বিস্ময় থাকে না যখন এক ভারতীয় সন্ন্যাসীর আহ্বান পৌঁছে যায় মার্গারেটকে লেখা চিঠিতে। উদ্ধৃতি শুরু, তুমি ঠিক সেই নারী যাকে এদেশের আজ প্রয়োজন। তারই উদ্ধৃতি শেষ। বিবেকানন্দ ও নিবেদিতা। 1895 খ্রিস্টাব্দের নভেম্বরের এক বিকেলে লন্ডন ওয়েস্ট এন্ডের এক অভিজাত বাড়িতে মার্গারেটের সঙ্গে বিবেকানন্দের প্রথম সাক্ষাৎ হয়েছিল। সেখানে বিবেকানন্দের বেদান্তের ব্যাখ্যা আলোড়ন তুলেছিল মার্গারেটের মনে। এরপরে বিবেকানন্দের অনুগামী হয়ে লন্ডনের প্রতিটি বক্তৃতায় তিনি হাজির হন এবং প্রশ্নের মধ্য দিয়ে নিজের যাবতীয় সংশয়কে তিনি দূর করে দেন। 1898-এর 28 জানুয়ারি মার্গারেট ভারতে আসেন এবং 25 মার্চ বিবেকানন্দ তাকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা দেন। মার্গারেট রূপান্তরিত হন ভগিনী নিবেদিতায়। উদ্ধৃতি শুরু, ভারতের কল্যাণ এই জগতের কল্যাণ। উদ্ধৃতি শেষ। স্বামীজির এই আদর্শই হয়ে ওঠে তাঁর জীবনাদর্শ। নিবেদিতা ও ভারতের স্বাধীনতা সংগ্রাম। ব্রিটিশ বিরোধিতায় নিবেদিতা ছিলেন দ্বিধাহীন। উদ্ধৃতি শুরু, ভারতবর্ষ সাধ্যায় দন্তে শয়বফলা আকার ধয়জফলা আকার অন্তস্থ অ সাধ্যায় মগ্ন ছিল দাঁড়ি। একদল দস্যু এসে তার জমি জারাত ধ্বংস করলো ... তাদের তাড়িয়ে দিয়ে ফিরে যেতে বাধ্য করতে হবে স্বস্থানে। তারই উদ্ধৃতি শেষ। এই ইংরেজ বিরোধিতাই নিবেদিতাকে নিয়ে এসেছিল অরবিন্দের সান্নিধ্যে, তাকে অনুপ্রাণিত করেছিল গুপ্ত বিপ্লবীদের সাহায্য করার জন্য কিংবা কার্সনের বঙ্গভঙ্গের প্রতিবাদ করতে। বিপিন চন্দ্র পাল তার সম্পর্কে বলেছেন উদ্ধৃতি শুরু, She was a great hater of British Raj and great lover of Indians. উদ্ধৃতি শেষ। এমনকি বিপ্লবীদের প্রতি তাঁর ভালোবাসা এতটাই ছিল যে বরোদার মহারাজাকে তিনি অনুশীলন সমিতির মতো বিপ্লবী সংগঠনকে অর্থ সাহায্য করার জন্য অনুরোধ করেন। লোকমাতা নিবেদিতা। রবীন্দ্রনাথ নিবেদিতাকে বলেছিলেন লোকমাতা। 1899 খ্রিস্টাব্দে কলকাতায় প্লেগ মহামারী চেহারা নিলে স্বামী সদানন্দকে সঙ্গে নিয়ে তিনি সেবা কার্যে নিজের জীবনকে তুচ্ছ করে এক ঐতিহাসিক ভূমিকা পালন করেন। বাগবাজারে তার বাড়ি 15 নম্বর বোসপাড়া লেন হয়ে ওঠে মানবতার ভিত্তিভূমি। সন্তোষিনী, পুরাঙ্গনা থেকে বিখ্যাত গোপালের মা সকলেই তার কাছে অনায়াস আশ্রয় পেয়েছে। নারী শিক্ষা ও নিবেদিতা। নিবেদিতা নিশ্চিতভাবে বুঝেছিলেন যে মেয়েদের শিক্ষা না হলে সমাজ এগোবে না, তাই অজস্র প্রতিকূলতার মধ্যেও নিজের বাসস্থানে তিনি মেয়েদের জন্য স্কুল তৈরি করেছিলেন। একদিকে প্রাচীন ভারতীয় আদর্শের প্রতি শ্রদ্ধা, অন্যদিকে আধুনিক চিন্তাভাবনাকে গ্রহণ, এই দুইয়ে মিলে তার শিক্ষা আদর্শ গড়ে উঠেছিল। রক্ষণশীল পরিবারের মেয়েদেরকে যেভাবে তিনি শিক্ষিত করে তুলতে উদ্যোগ নেন তা ছিল এক সামাজিক লড়াই। পৃষ্ঠা 134। গিরিবালা ঘোষ থেকে প্রফুল্ল দেবী সেই লড়াইয়ের সাফল্যের এক একটা নাম। মিশনারিদের অপপ্রচারের বিরুদ্ধে ভারতীয় মেয়েদের হয়ে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। উপসংহার। 1911 খ্রিস্টাব্দের 15 অক্টোবর নিবেদিতার মৃত্যু হয়, কিন্তু তার কাজ এবং আদর্শের মধ্য দিয়ে তিনি এক মৃত্যুহীন প্রাণ। আজকের প্রজন্মের কাছেও নিবেদিতা প্রেরণার উৎস। ধর্ম নিয়ে বিক্ষুব্ধ এবং সংঘাতময় ভারতে নিবেদিতাই হতে পারেন অন্ধকারে আলোর দিশা। 14। প্রদত্ত সূত্র তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। নারায়ণ গঙ্গোপাধ্যায়। জন্ম 4 ফেব্রুয়ারি 1918, দিনাজপুর। পিতা প্রমথনাথ গঙ্গোপাধ্যায়। শিক্ষা দিনাজপুর জেলা স্কুল, ফরিদপুর রাজেন্দ্র কলেজ, বরিশাল ব্রজমোহন কলেজ থেকে বিএ পাস 1938, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA বাংলা এবং ডিফিল 1960। কর্মজীবন জলপাইগুড়ি কলেজ, সিটি কলেজ কলকাতা এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা। সাহিত্য কীর্তি: উপনিবেশ, শিলালিপি, পদসঞ্চার, লালমাটি, চারমূর্তি,
পটলডাঙ্গার টেনিদা, সুনন্দ জার্নাল প্রভৃতি। মৃত্যু 6 নভেম্বর 1970, কলকাতা। উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায়। ভূমিকা: রবীন্দ্র পরবর্তী বাংলা কথা সাহিত্যিকদের মধ্যে নারায়ণ গঙ্গোপাধ্যায় অন্যতম। তবে শুধু কথা সাহিত্য অর্থাৎ উপন্যাস, ছোট গল্পই নয়, নাটক, কবিতা, প্রবন্ধ রচনাতেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যে একজন রোম্যান্টিক লেখক হিসেবে পরিচিত। নিসর্গ, প্রকৃতি, ইতিহাস এবং মানবিক সম্পর্ক তাঁর লেখনীতে প্রাধান্য পেয়েছে। জন্ম ও শৈশব: নারায়ণ গঙ্গোপাধ্যায় প্রকৃত নাম তারকনাথ গঙ্গোপাধ্যায় 1918 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি অবিভক্ত বঙ্গদেশে দিনাজপুর জেলার বালিয়াডিঙিতে, বর্তমান বাংলাদেশে তাঁর জন্ম হয়। তাদের আদি নিবাস ছিল বরিশাল জেলার বাসুদেবপুরের নামচিরা গ্রাম। নারায়ণের পিতা প্রমথনাথ গঙ্গোপাধ্যায় পুলিশের উচ্চপদে চাকরি করতেন বলে তাঁর ছেলেবেলা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাটে। ছাত্র জীবন: নারায়ণ গঙ্গোপাধ্যায় 1933 খ্রিস্টাব্দে দিনাজপুর জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। এরপর ফরিদপুর রাজেন্দ্র কলেজে ভর্তি হলে 1935 খ্রিস্টাব্দে রাজনৈতিক অস্থিরতার কারণে তাকে শহর ছাড়তে হয়। কলেজের পরীক্ষাও দেওয়া হয় না। পরে বরিশালের ব্রজমোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং সেখান থেকেই 1938 খ্রিস্টাব্দে ডিস্টিংশন সহ বিএ পাশ করেন। 1941 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন এবং ব্রহ্মময়ী স্বর্ণপদক লাভ করেন। 1960 খ্রিস্টাব্দে ডক্টরেট ডিগ্রি ডিফিল লাভ করেন ওখান থেকেই। কর্মজীবন: জলপাইগুড়ি কলেজে 1942 থেকে 1945 খ্রিস্টাব্দ, কলকাতা সিটি কলেজে 1945 থেকে 1955 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং তারপর থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়েই আমৃত্য অধ্যাপনা করেছেন তিনি। সাহিত্য কীর্তি: নারায়ণ গঙ্গোপাধ্যায় ছাত্র অবস্থা থেকেই সাহিত্য রচনা শুরু করেন। সমালোচক এবং সাহিত্যিক হিসেবেও তিনি খ্যাতিমান ছিলেন। তার উল্লেখযোগ্য সাহিত্য কীর্তি হল উপন্যাস উপনিবেশ 3 খণ্ড 1944 থেকে 1947, সম্রাট ও শ্রেষ্ঠী 1944, মন্ত্র মুখর 1945, মহানন্দা, স্বর্ণ সীতা, নিশি যাপন, শিলালিপি, ট্রফি, লালমাটি, কৃষ্ণপক্ষ, বিদূষক, পৈতালিক, অশিধারা, ভাটিয়ালি, পদসঞ্চার, অমাবস্যার গান, আলোকপর্ণ। ছোট গল্প গ্রন্থ: গল্প সংগ্রহ, সাপের মাথায় মণি, শ্রেষ্ঠ গল্প, স্বনির্বাচিত গল্প। নাটক: আগন্তুক, পরের উপকার করিও না। প্রবন্ধ গ্রন্থ: সাহিত্য ও সাহিত্যিক, সাহিত্যে ছোট গল্প, কথাকবিদ রবীন্দ্রনাথ, ছোট গল্পের সীমারেখা, বাংলা গল্প বিচিত্রা। কলম: সুনন্দ জার্নাল, সুনন্দ ছদ্মনাম সাপ্তাহিক দেশ পত্রিকায় লেখা কলাম। শিশু কিশোর সাহিত্য: চার মূর্তি, টেনিদা ও সিন্ধু ঘটক, ঝাউ বাংলোর রহস্য, কম্বল নিরুদ্দেশ, চার মূর্তির অভিযান প্রভৃতি রহস্য রোমাঞ্চপূর্ণ উপন্যাস লিখেছেন। এর পাশাপাশি তিনি লিখেছেন ভাড়াটে চাই, 12 ভূতে, ভীমবধ প্রভৃতি নাটকও। রামমোহনের জীবনী নিয়ে লিখেছেন রামমোহন। এছাড়াও তিনি লিখেছেন শতাধিক শিশু কিশোর উপযোগী ছোট গল্প, লিখেছেন বেশ কিছু শিশুপাঠ্য কবিতাও। সম্মান ও স্বীকৃতি: নারায়ণ গঙ্গোপাধ্যায় 1946 খ্রিস্টাব্দে আনন্দ পুরস্কার পান। বসুমতী পত্রিকার পক্ষ থেকে সংবাদ সাহিত্যের প্রথম পুরস্কার দেওয়া হয় তাঁকে 1968 খ্রিস্টাব্দ। আর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে সরোজিনী বসু স্বর্ণপদক দেওয়া হয় মরণোত্তর সম্মান রূপে। মৃত্যু: 1970 খ্রিস্টাব্দের 6 নভেম্বর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মৃত্যু হয়। পৃষ্ঠা 134। 15
প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। সত্যজিৎ রায়। দন্তেশ তয়জফলা বর্গীয় জয় হস্যই খণ্ডত্ব। সত্যজিৎ রায়। জন্ম 2 মে 1921, কলকাতা। পিতা বিশিষ্ট শিশু সাহিত্যিক সুকুমার রায়, মাতা সুপ্রভা রায়। পারিবারিক ঐতিহ্য: সন্দেশ পত্রিকার সম্পাদক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তাঁর পিতামহ, নিকট আত্মীয় লীলা মজুমদার। শিক্ষা জীবন: বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল, প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক, বিশ্বভারতীর বন্ধনীর মধ্যে শান্তিনিকেতন কলা ভবনে শিল্প বিষয়ে পাঠ গ্রহণ। কর্মজীবন: প্রথম জীবনে বিজ্ঞাপন সংস্থায় যোগদান, পুস্তকের প্রচ্ছদ অঙ্কনে নব্য ধারার প্রবর্তন। বাংলা চলচ্চিত্রে অবদান: পথের পাঁচালী ছবির মাধ্যমে আত্মপ্রকাশ। বিশিষ্ট ছবি: অপরাজিত, চারুলতা, জলসাঘর। পৃষ্ঠা 135। ছোটদের সিনেমা ও অন্যান্য বহু ছবি। সাহিত্যকর্ম: ফেলুদার কাহিনী, প্রফেসর শঙ্কুর কাহিনী এবং অজস্র ছোট গল্প, প্রবন্ধ। পুরস্কার: বিভিন্ন স্তরে জাতীয় পুরস্কার, দাদা সাহেব ফালকে, লিজিয়ন অফ অনার এবং বিভিন্ন আন্তর্জাতিক ও ভারতীয় চলচ্চিত্র পুরস্কার। মৃত্যু: 23 এপ্রিল 1992। উত্তর: সত্যজিৎ রায়। রবীন্দ্রনাথের পরে বাংলাদেশের শিল্প সংস্কৃতিতে শ্রেষ্ঠ বহুমুখী প্রতিভা সত্যজিৎ রায়। চলচ্চিত্র থেকে সাহিত্য কিংবা ছবি আঁকা সত্যজিৎ রায়ের প্রতিভার স্বাক্ষর ছড়িয়ে আছে সর্বত্র। ব্যক্তিগত জীবন ও শিক্ষা: 1921 খ্রিস্টাব্দে 2 মে উত্তর কলকাতার বিখ্যাত রায়চৌধুরী পরিবারে সত্যজিৎ রায়ের জন্ম হয়। তার পিতা ছিলেন বাংলাদেশের আর এক ক্ষণজন্মা প্রতিভা সুকুমার রায়। পিতামহ শিশু সাহিত্য ও সামাজিক ধর্মীয় আন্দোলনের আর এক স্মরণীয় ব্যক্তিত্ব উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সত্যজিৎ রায়ের মা ছিলেন সুপ্রভা দেবী। বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে বিদ্যালয়ে শিক্ষা শেষ করে তিনি প্রেসিডেন্সি কলেজে অর্থনীতিতে ভর্তি হন। তারপরে তিনি শান্তিনিকেতনে যান এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শিল্প চর্চার পাঠ নেন। কর্মজীবন: শান্তিনিকেতনের পাঠ অসম্পূর্ণ রেখেই সত্যজিৎ কলকাতায় ফিরে আসেন এবং ব্রিটিশ বিজ্ঞাপন সংস্থা ডি.জে. কিমারে, কয়হস্যই ময়াকার বসনরয় একার, কিমারে মাত্র 80 টাকা বেতনে চাকরিতে যোগ দেন জুনিয়র ভিজুয়ালাইজার পদে। 1943 খ্রিস্টাব্দে সত্যজিৎ রায় বিখ্যাত সিগনেট প্রেসের সঙ্গে যুক্ত হন এবং প্রচ্ছদ শিল্পকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান। চলচ্চিত্রে সত্যজিৎ: 1947 খ্রিস্টাব্দে সত্যজিৎ চিদানন্দ দাশগুপ্ত প্রমুখের সঙ্গে কলকাতা ফিল্ম সোসাইটি স্থাপন করেন। 1955 খ্রিস্টাব্দে মুক্তি পায় তাঁর প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী, যা বাংলা তথা ভারতীয় সিনেমার গতিপথকেই পাল্টে দেয়। এই সিনেমার ফটোগ্রাফি এক নতুন চিত্র ভাষার জন্ম দিল। 1957 ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হল পথের পাঁচালী। এরপর অপরাজিত ও অপুর সংসার নির্মাণ করে ট্রিলজিকে সম্পূর্ণতা দেন সত্যজিৎ রায়। এর মধ্যেই তৈরি করেন পরশ পাথর, নিম্ন মধ্যবিত্তের স্বপ্নপূরণের ফ্যান্টাসি, এবং জলসাঘর, পতনোন্মুখ সামন্ততন্ত্রের এক নিঃস্ব জমিদারের কাহিনী। বিষয় বৈচিত্র্যে সত্যজিৎ রায়ের সিনেমা অনবদ্য। রবীন্দ্রনাথের নষ্ট নীড় নিয়ে তিনি যেমন বানিয়েছেন চারুলতা, আবার সমাজের নানা আবর্তকেও তুলে এনেছেন সীমাবদ্ধ, কাপুরুষ ও মহাপুরুষ, জন অরণ্য এইসব সিনেমায়। গুপি গাইন, বাঘা বাইন, হীরক রাজার দেশে
এইসব সিনেমায় আপাত হাসির আড়ালে গভীরতর সমাজ ভাবনাকে অনবদ্য শিল্প কৌশলে রূপ দিয়েছেন সত্যজিৎ রায়। আবার সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ এর মতো গোয়েন্দা কাহিনী ভিত্তিক চলচ্চিত্রও তিনি তৈরি করেছেন। শেষ পর্বে আগন্তুক বা শাখা প্রশাখায় এক নতুন জীবন দর্শনের খোঁজ করে সত্যজিৎ রায় দেখিয়েছেন প্রজন্মের ব্যবধান। সাহিত্যকর্ম। বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় দুটি চরিত্র ফেলুদা এবং প্রফেসর শঙ্কুর, তালবস্য উময়কয় হর্ষ বৈষণ্যর। প্রফেসর শঙ্কুর স্রষ্টা সত্যজিৎ। এছাড়াও সত্যজিৎ নিজের ছেলেবেলার কাহিনী নিয়ে লিখেছেন ড্যাশ উদ্ধৃতি শুরু, যখন ছোট ছিলাম উদ্ধৃতি শেষ নারী। চলচ্চিত্র নিয়ে তার প্রবন্ধ সংকলনগুলো হলো আওয়ার ফিল্মস, দেয়ার ফিল্মস, বিষয় চলচ্চিত্র ইত্যাদি। পুরস্কার ও সম্পাদনা। সত্যজিৎ এমন এক চলচ্চিত্র ব্যক্তিত্ব যাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডক্টরেট দেন। 1985-তে তিনি পেয়েছিলেন দাদা সাহেব ফালকে পুরস্কার। 1987-তে ফ্রান্সের সরকার সে দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার লেজেন d'Honneur এ সম্মানিত করে তাঁকে। ভারত সরকার তাঁকে দিয়েছে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন। মৃত্যু 1992 খ্রিস্টাব্দের 23 এপ্রিল সত্যজিৎ রায় প্রয়াত হন। উপসংহার। বিশ্বের দরবারে ভারতীয় চলচ্চিত্রের শ্রেষ্ঠতম প্রতিনিধি সত্যজিৎ রায়। বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার আকিরা কুরোসাওয়া, কয়হর্ষই বৈষণ্যরয় আকার আকিরা, কয়হর্ষ বৈষণ্যরয় ওকার, দন্তে শয়াকার ও অন্তস্থ অয় আকার। কুরোসাওয়া তার সম্পর্কে বলেছেন ড্যাশ উদ্ধৃতি শুরু, সত্যজিতের চলচ্চিত্র না দেখা আর পৃথিবীতে বাস করে চন্দ্র সূর্য না দেখা একই কথা। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। 16 প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দীর্ঘই তালবস্যয় বফলা বৈষণ্য র। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জন্ম 26 সেপ্টেম্বর 1820, বীরসিংহ গ্রাম, তদানীন্তন হুগলি জেলা। মাতা পিতা ভগবতী দেবী ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। শিক্ষা জীবন পাঠশালা, পরে কলিকাতা রাষ্ট্রীয় সংস্কৃত মহাবিদ্যালয়। বিদ্যাসাগর উপাধি লাভ, সংস্কৃত ভাষাশ্রিত বিদ্যার পরে ইংরেজি ভাষাশ্রিত বিদ্যায় শিক্ষা গ্রহণ। কর্মজীবন সংস্কৃত কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ, সংস্কৃত কলেজ। ফোর্ট উইলিয়ামে বাংলা ভাষার পণ্ডিত, সংস্কৃত কলেজে সাহিত্যের অধ্যাপক, পরে অধ্যক্ষ। 1857 নভেম্বর থেকে অন্তত 35টি স্কুল স্থাপন। সমাজ সংস্কার, বাল্যবিবাহ ও বহুবিবাহ রোধ আন্দোলন, স্ত্রী শিক্ষার প্রসার ও বিধবা বিবাহ প্রচলন। সাহিত্য কৃতি, বাংলা গদ্যের আধুনিক রূপ দানে তিনি সেনাপতি। বর্ণ পরিচয়, বোধোদয়, কথামালা, আখ্যান মঞ্জরি প্রভৃতি গ্রন্থ রচনার পাশাপাশি অনুবাদ গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস ইত্যাদি। মৃত্যু 29 জুলাই 1891। উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 19 শতকে একদিকে যখন ইংরেজের অনুগ্রহভাজন হয়ে ছদ্ম আধুনিকতার পাঠ নিচ্ছে বাঙালি, অন্যদিকে মনের ভিতরে মধ্যযুগীয় অন্ধকার, সেই সময় আত্মমর্যাদা ও শিক্ষায় জাতিকে আত্মদীপ্ত করে তুলেছিলেন বিদ্যাসাগর। প্রাথমিক পরিচিতি: 1820 খ্রিস্টাব্দের 26 সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের জন্ম।
পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মা ভগবতী দেবী। 1829 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর সংস্কৃত কলেজে ব্যাকরণের তৃতীয় শ্রেণীতে ভর্তি হন। পৃষ্ঠা 136। সংস্কৃত কলেজে তিনি 12 বছর পড়াশোনা করেন। 1839 খ্রিস্টাব্দে তিনি আইন পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। তার প্রশংসাপত্রেই প্রথম বিদ্যাসাগর উপাধিটি ব্যবহার করা হয়। কর্মজীবন: 1841 খ্রিস্টাব্দে 21 বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিতের পদে বিদ্যাসাগর যোগদান করেন। 1846-এ সংস্কৃত কলেজের সহ সম্পাদক হিসেবে যোগ দিলেও কর্তৃপক্ষের সঙ্গে মত পার্থক্যের কারণে তিনি পদত্যাগ করে ফিরে যান ফোর্ট উইলিয়াম কলেজে। তবে 1851-তে বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। অধ্যক্ষ হিসেবে তিনি সংস্কৃত কলেজের দরজা অব্রাহ্মণ ছাত্রদের জন্য উন্মুক্ত করে দেন। সংস্কৃতের পাশাপাশি বাংলা এবং ইংরেজিকে শিক্ষার মাধ্যম হিসেবে স্বীকৃতি, শিক্ষক প্রশিক্ষণের জন্য নর্মাল স্কুল স্থাপন করেন তিনি। নারী শিক্ষার প্রসার: বিদ্যাসাগর নারী শিক্ষা প্রসারের উদ্দেশ্যে বিভিন্ন জেলায় 35টি স্কুল স্থাপন করেন। মেয়েদের শিক্ষার সাহায্য করার জন্য গড়ে তোলেন নারী শিক্ষা ভাণ্ডার। তবে বিদ্যাসাগরের জীবনের শ্রেষ্ঠ কাজ বিধবা বিবাহ প্রচলন করা। তাঁর উদ্যোগেই 1856 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার বিধবা বিবাহ আইন প্রচলন করে। সাহিত্য সৃষ্টি: বর্ণপরিচয় বিদ্যাসাগরের অবিস্মরণীয় কীর্তি। এছাড়াও তিনি বেশ কিছু স্মরণীয় অনুবাদ গ্রন্থ রচনা করেন, যেমন সীতার বনবাস, ভ্রান্তি বিলাস, কথামালা, বোধোদয়, বেতাল পঞ্চবিংশতি ইত্যাদি। মার্শম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল অবলম্বনে রচনা করেন বাঙ্গালার ইতিহাস। বর্তমান প্রাসঙ্গিকতা: জন্মের 200 বছর অতিক্রান্ত হলেও বিদ্যাসাগর আজও প্রাসঙ্গিক। সে কথা মনে রেখে রাজ্য সরকার যথোচিত মর্যাদার সঙ্গে বিদ্যাসাগরের জন্ম 200 পালন করেছে। বিদ্যালয় স্তরে প্রাথমিক এবং প্রথম শ্রেণীতে বিনামূল্যে বর্ণপরিচয়কে ঐতিহ্যপূর্ণ বই হিসেবে বিতরণ করেছে। স্কুলগুলিতে বিতর্ক, আলোচনা, প্রদর্শনী ইত্যাদির মাধ্যমে বিদ্যাসাগর চর্চা হয়েছে। উপসংহার: বিদ্যাসাগর কোনো নাম নয়, এক জীবন চর্চা। উদারতা ও সংস্কারহীনতার সমন্বয়ে তাঁর যে জীবনাদর্শ, তা বাঙালিকে মেরুদণ্ড ঋজু রাখার শিক্ষা দেয়। জাতিকে তার কাছেই নত জানু থাকতে হবে। 17. প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। ঋত্বিক ঘটক। জন্ম 1925 খ্রিস্টাব্দের 4 নভেম্বর, বাংলাদেশের দিনাজপুর জেলার রাজশাহীতে। পিতা সুরেশচন্দ্র ঘটক। শিক্ষাজীবন: কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক। বাংলা চলচ্চিত্রে পদার্পণ: প্রথম চলচ্চিত্র নির্মাণ 1952 খ্রিস্টাব্দে, নাগরিক নামে বিখ্যাত চলচ্চিত্রের মধ্য দিয়ে। বিখ্যাত চলচ্চিত্রগুলি হল মেঘে ঢাকা তারা 1960, কোমল গান্ধার 1961, সুবর্ণরেখা 1962, তিতাস একটি নদীর নাম 1973 ইত্যাদি। বাংলা চলচ্চিত্রে অবদান: দেশভাগজনিত অভিশাপ এবং মধ্যবিত্ত জীবনের ক্ষরণ, কয় মূর্ধন্যস্বয়ে বয়শূন্য র মূর্ধন্য, ক্ষরণ অনুপম বেদনা প্রকাশ। রবীন্দ্রসঙ্গীত, লোকগীতি, বাউল গান ও ধ্রুপদী সুরের মেলবন্ধনের এক শ্রেষ্ঠ শিক্ষক। পুনে ফিল্ম ইনস্টিটিউটের অধ্যাপক হিসেবে অংশগ্রহণ। মৃত্যু 1976 খ্রিস্টাব্দের 6 ফেব্রুয়ারি। উত্তর: ঋত্বিক ঘটক।
বাংলা চলচ্চিত্র জগতে যাঁরা ইতিহাস রচনা করেছেন, ঋত্বিক ঘটক তাঁদের অন্যতম ও অনন্য প্রতিনিধি। তিনি শুধু চলচ্চিত্রকার নন, ছিলেন এক দুর্দান্ত চিন্তাবিদ, তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন সমাজ বিশ্লেষক ও পরিশীলিত সাহিত্য মনস্ক শিল্পী। ভারতীয় উপমহাদেশের বিভাজন ও তার অভিঘাত, শরণার্থীর জীবন সংকট, অস্তিত্বের সংকট এবং জাতিসত্তার প্রশ্ন, এই সবই তাঁর চলচ্চিত্রের মূল উপজীব্য হয়ে উঠেছে। তার প্রতিটি সৃষ্টিতে নিহিত রয়েছে তীব্র আবেগ, তীক্ষ্ণ দার্শনিকতা এবং অপূর্ব রূপকল্প। জন্ম ও শিক্ষা। ঋত্বিক ঘটক জন্মগ্রহণ করেন 1925 খ্রিস্টাব্দের 4 নভেম্বর বাংলাদেশের দিনাজপুর জেলার রাজশাহীতে। বয়শূন্য রয়াকার বর্গীয় জ তালবস সয়াকার হয় দীর্ঘই। রাজশাহীতে বর্তমানে বাংলাদেশের অংশ। তার পিতার নাম ছিল সুরেশচন্দ্র ঘটক, যিনি পেশায় জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন এবং সাহিত্য সাধনায়ও মনোনিবেশ করেছিলেন। ঋত্বিকের ছেলেবেলা কেটেছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। এই ঘোরাফেরা ও গ্রামীণ জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা তার চেতনার গভীরে প্রভাব ফেলেছিল। দেশভাগের আগেই তিনি কলকাতায় চলে আসেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক হন, কিন্তু তার মন পড়েছিল নাটক ও চলচ্চিত্রের জগতে। ছাত্রাবস্থায় তিনি যুক্ত হন গণনাট্য সংঘের সঙ্গে। এই নাট্য চর্চাই ছিল তার শিল্পী জীবনের প্রথম ধাপ। চলচ্চিত্র জগতে পদার্পণ। ঋত্বিক ঘটক প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন 1952 খ্রিস্টাব্দে নাগরিক নামে। যদিও এই চলচ্চিত্রটি তাঁর জীবদ্দশায় মুক্তি পায়নি, কিন্তু পরে এটি ভারতীয় চিত্রনাট্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। এর পরে তাঁর বিখ্যাত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে মেঘে ঢাকা তারা 1960, কোমল গান্ধার 1961, সুবর্ণরেখা 1962, তিতাস একটি নদীর নাম 1973 ইত্যাদি। প্রতিটি ছবিতেই তিনি বাস্তবতাকে ছুঁয়েছেন ব্যতিক্রমী শৈল্পিক ভঙ্গিতে। বাংলা চলচ্চিত্রে তাঁর অবদান। ঋত্বিক ঘটকের চলচ্চিত্রে যে সমাজ চেতনা, দেশভাগের যন্ত্রণা, উদ্বাস্তু জীবনের করুণ কাহিনী উঠে এসেছে, তা বাংলা সিনেমায় আগে দেখা যায়নি। দেশভাগের ফলে উদ্ভূত সাংস্কৃতিক ভাঙন ও অস্তিত্ব সংকটের প্রতিচ্ছবি তিনি যেভাবে পর্দায় তুলে ধরেছেন, তা আজও তুলনার অতীত। তার ত্রয়ী, তয়রফলা অন্তস্থ হয় দীর্ঘই, ত্রয়ী অ্যাশ, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার ও সুবর্ণরেখা, এই তিনটি ছবিতে দেশভাগজনিত অভিশাপ এবং মধ্যবিত্ত জীবনের ক্ষরণ অনুপম বেদনায় ফুটে উঠেছে। ঋত্বিকের সিনেমায় ব্যবহৃত প্রতীক, রূপক এবং সঙ্গীত চেতনা বাংলা সিনেমার ভাষা সম্পূর্ণ নতুন করে নির্মাণ করে। তিনি বিশ্বাস করতেন চলচ্চিত্র শুধু বিনোদন নয়, এটি এক সামাজিক দায়বদ্ধ শিল্প মাধ্যম। তার চলচ্চিত্রে ব্যবহৃত নাট্যরীতি, সংলাপের কাব্যধর্মিতা এবং সম্পাদনার দৃষ্টিভঙ্গি বাংলা সিনেমাকে এক উচ্চতর স্তরে উন্নীত করেছে। পৃষ্ঠা 136। সাহিত্য ও দার্শনিক প্রভাব। ঋত্বিক ঘটকের চিন্তাভাবনার গভীরতায় সাহিত্য, ইতিহাস ও দর্শনের মেলবন্ধন লক্ষ্য করা যায়। রবীন্দ্রনাথ, কালিদাস, মহাভারত, মার্ক্সীয় দর্শন সবকিছু ছায়া পড়ে তাঁর ভাবনায়। তার চলচ্চিত্রে শোনা যায় রবীন্দ্রসঙ্গীত, লোকগীতি, বাউল গান ও ধ্রুপদী সুরের মেলবন্ধন, যা প্রতিটি দৃশ্যকে করে তোলে অনুভব নির্ভর ও জীবন ঘনিষ্ঠ। শিক্ষক ও চিন্তাবিদ। ঋত্বিক শুধু নির্মাতা ছিলেন না, ছিলেন এক শ্রেষ্ঠ শিক্ষকও।
তিনি পুনে ফিল্ম ইনস্টিটিউটের অধ্যাপক হিসেবে কাজ করেছেন এবং পরবর্তীকালের বহু খ্যাতিমান চলচ্চিত্রকার তাঁর ছাত্র। তাঁর চিন্তাভাবনার স্বচ্ছতা, গভীর জীবনবোধ এবং শিল্প ভাবনা তরুণ প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের দিশা দেখিয়েছে। মৃত্যু ও উত্তরাধিকার। 1976 খ্রিস্টাব্দের 6 ফেব্রুয়ারি মাত্র 50 বছর বয়সে ঋত্বিক ঘটকের জীবনাবসান ঘটে। তার মৃত্যুর পর তাকে নিয়ে যে আলোচনা শুরু হয়েছে তা প্রমাণ করে তার কাজ কালের সীমা ছাড়িয়ে আজও সমান প্রাসঙ্গিক। তিনি বাংলা সিনেমার এমন এক কণ্ঠস্বর যিনি সিনেমাকে শুধু রূপালী পর্দার কাহিনী রূপে দেখেননি, বরং তাকে জাতিসত্তার, সংস্কৃতির ও চেতনার এক অঙ্গীকার হিসেবে স্থাপন করেছেন। উপসংহার: ঋত্বিক ঘটক বাংলা চলচ্চিত্রে এক যুগান্তকারী নাম। তার দৃষ্টিভঙ্গি, শিল্পচিন্তা ও মানবতাবাদী দর্শন বাংলা চলচ্চিত্রকে বিশ্ব সিনেমার মর্যাদায় উন্নীত করেছে। তিনি আমাদের শিখিয়ে গেছেন শিল্প কখনো কেবল সৌন্দর্যের আরাধনা নয়, তা সমাজের মুখপাত্র, মানব চেতনার ব্যঞ্জনাময় প্রকাশ। ঋত্বিক ঘটক তাই কেবল চলচ্চিত্রকার নন, এক সময়ের অতিক্রান্ত শিল্প যোদ্ধা, এক কালো জয়ী স্বপ্নদ্রষ্টা। 18 প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। বাদল সরকার। জন্ম 15 জুলাই 1925 খ্রিস্টাব্দে কলকাতায়। প্রকৃত নাম সুধীন্দ্রনাথ সরকার। পিতা মহেন্দ্রলাল সরকার। শিক্ষাজীবন কলকাতা এবং বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভের পর প্রকৌশলী পয়রফলা কয় ঔকার তালবস্য লয় দীর্ঘই প্রকৌশলী হিসেবে, টাউন প্ল্যানার হিসেবে কাজ। কর্মজীবন 1967 খ্রিস্টাব্দে শতাব্দী নামে নিজের নাট্যগোষ্ঠী গঠন এবং ইন্দ্রজিৎ 1963, বহুদিনের পরে, সাঁঝের সিরিয়াল প্রভৃতি নাটক নির্মাণ করেন। গুরুত্বপূর্ণ নাটক মিছিলে, ভম্বল সর্দার, ভগৎ সিং, গাঁও, গিনিপিগ, জুলিয়াস সিজার, ভূতের ভবিষ্যৎ ইত্যাদি। পুরস্কার ও স্বীকৃতি: পদ্মশ্রী 1972, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 1967, সঙ্গীত নাটক একাডেমির ফেলোশিপ লাভ। মৃত্যু 2011 খ্রিস্টাব্দে 13 মে। উত্তর: বাদল সরকার। বাংলা নাট্য সাহিত্যের এক অনন্য পুরুষ, যিনি নাট্যচর্চার ধারা বদলে দিয়ে বাঙালির মঞ্চ চিন্তাকে এক নতুন দিশা দেখিয়েছেন। তিনি হলেন বাদল সরকার। তার নাটক শুধু মঞ্চে অভিনীত হয়নি, তা বাঙালির চেতনায় ছাপ রেখে গেছে। তিনি ছিলেন একাধারে নাট্যকার, নির্দেশক ও নাট্যতাত্ত্বিক। তার অভিনয় নাট্যরীতি থার্ড থিয়েটার, THIRD, থার্ড THEATRE থিয়েটার, বাংলা নাটকে যুগান্তকারী পরিবর্তন এনেছে। জন্ম ও শিক্ষা: বাদল সরকারের জন্ম 15 জুলাই 1925 খ্রিস্টাব্দে কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে। বাদল সরকার জন্মগ্রহণ করেছিলেন উত্তর কলকাতার বেডন স্ট্রিটে। তার প্রকৃত নাম ছিল সুধীন্দ্রনাথ সরকার। তার পিতা মহেন্দ্রলাল সরকার ছিলেন স্কটিশ চার্চ কলেজের ইতিহাসের অধ্যাপক। বাদল সরকার তার স্কুল ও কলেজ জীবন কাটিয়েছেন কলকাতায় এবং বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভের পর প্রকৌশলী হিসেবে, টাউন প্ল্যানার হিসেবে কাজ করেছেন। তিনি ভারত, ইংল্যান্ড, নাইজেরিয়া এবং ফ্রান্সে টাউন প্ল্যানিং বিষয়ক কাজ ও প্রশিক্ষণ করেছেন। পরবর্তীতে বৃদ্ধ বয়সে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কম্প্যারেটিভ লিটারেচারে MA পাশ করেছেন। পেশাগত জীবনে তিনি সরকারি চাকরিতে নিযুক্ত ছিলেন, কিন্তু তার চেতনা জগৎ ছিল নাট্যকলায় নিবিষ্ট। নাট্য জীবনের সূচনা: বাদল সরকার 1950-এর দশকের শুরু থেকে নাটককে ভিন্ন ধারায় পরিচয় করাতে শুরু করেন।
প্রথমে তিনি শৌখিন থিয়েটারে অভিনয় করেন, পরে 1967 খ্রিস্টাব্দে শতাব্দী নামে নিজের নাট্যগোষ্ঠী গড়ে তোলেন। এই দল দিয়ে তিনি থার্ড থিয়েটারের প্রচলন শুরু করেন, যা মঞ্চের বাইরে সাধারণ জনগণের কাছে নাটক পৌঁছানোর উদ্দেশ্যে তৈরি হয়েছিল। বাদল সরকারের নাটক সাধারণত অ্যাবসার্ড নাট্য ধারণা দ্বারা প্রভাবিত এবং তিনি সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলি তার নাটকে তুলে ধরতেন। 70-এর দশকে নকশাল আন্দোলনের পটভূমিতে প্রতিষ্ঠান বিরোধী নাটক লেখা ও মঞ্চায়নের জন্য তিনি প্রসিদ্ধ। 60-এর দশকের শুরুতেই বাদল সরকার নাট্যচর্চায় আত্মনিবেদন করেন। তার প্রথম দিকের নাটকগুলি যেমন এবং ইন্দ্রজিৎ 1963, বহুদিনের পরে, সাঁঝের সিরিয়াল প্রভৃতি মূলত প্রথাগত প্রেক্ষাগৃহ নির্ভর নাটক হলেও পরবর্তী সময়ে তিনি নাটকের একটি নতুন রূপ নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন এবং ইন্দ্রজিৎ একটি নাট্য বিপ্লব। বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ বাংলা নাটকে একটি মোড় ঘোরানো মুহূর্ত। অস্তিত্ববাদী চিন্তাধারায় অনুপ্রাণিত এই নাটকটি বাঙালি মধ্যবিত্ত যুবকের জীবনের একাকিত্ব, যন্ত্রণা বোধ ও অর্থহীনতার কথা বলে। নাটকটিতে আখ্যানের গঠনে পুনরাবৃত্তি, ভিন্ন ধরনের সংলাপ এবং প্রতীক ব্যবহারে পাশ্চাত্য নাট্যভাবনার প্রভাব লক্ষ্য করা যায়। স্যামুয়েল বেকেট, ইউজিন ইউনেস্কো প্রমুখের নাট্যভাবনা তাঁর নাট্য রচনায় অনুরণিত হলেও তিনি তা জাতীয় ও সাংস্কৃতিক পরিপ্রেক্ষিত অনুযায়ী রূপান্তরিত করেন। থার্ড থিয়েটার ও তার বৈপ্লবিকতা। বাদল সরকার উপলব্ধি করেন যে নাট্যশিল্পকে কেবল প্রেক্ষাগৃহের পরিধিতে আবদ্ধ রেখে গণমানুষের মধ্যে পৌঁছানো সম্ভব নয়। তাই তিনি মঞ্চের পরিকাঠামো ভেঙে খোলা আকাশের নিচে কোনো অন্দরমহলে কিংবা রাস্তায় নাটক পরিবেশনের নতুন রীতি প্রবর্তন করেন। এই ধারাকে তিনি বলেন থার্ড থিয়েটার। এই ধারা ছিল মূলত অন্তরঙ্গ, অনাড়ম্বর এবং দর্শক অভিনেতার মাঝে প্রাচীরহীন। তার এই নতুন রীতিতে নাট্যচর্চা শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নয়, বরং সচেতনতা সৃষ্টির হাতিয়ার হয়ে ওঠে। নাট্যদল শতাব্দীর মাধ্যমে তিনি বহু তৃতীয় নাট্য রচনা ও মঞ্চায়ন করেন। পৃষ্ঠা 138। গুরুত্বপূর্ণ নাটক। বাদল সরকারের উল্লেখযোগ্য তৃতীয় নাট্যগুলির মধ্যে মিছিলে, ভম্বল সর্দার, ভগৎ সিং, গাঁও, গিনিপিগ, জুলিয়াস সিজার, ভূতের ভবিষ্যৎ ইত্যাদি নাম করতে হয়। এই নাটকগুলিতে রাজনৈতিক, সামাজিক ও নৈতিক প্রশ্নগুলি সাহসিকতার সঙ্গে উপস্থাপিত হয়েছে। তিনি স্পষ্টভাবে জানতেন নাট্যশিল্পকে জনমতের প্রতিফলন ও জাগরণের হাতিয়ার করে তোলাই তাঁর ব্রত। নাট্যভাবনা ও ভাষা শৈলী। বাদল সরকারের নাটকে সংলাপ প্রথাগত নয়, তা কখনো কবিতার মতো, কখনো বা স্লোগানের মতো ছন্দময়। তার ভাষা ছিল বাস্তব ও প্রতীকী, দার্শনিক ও বিপ্লবাত্মক। তিনি নাটককে নিছক বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং সমাজ পরিবর্তনের অস্ত্র হিসেবে বিবেচনা করতেন। তার নাট্যচিন্তায় মার্ক্সীয় ও অস্তিত্ববাদী দর্শনের প্রভাব লক্ষ্য করা যায়। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন নাটক মানে শুধু আলো, সাজসজ্জা ও কুশলাভিনয় নয়, নাটক হলো মানুষের সঙ্গে মানুষের সংলাপ, সচেতনতার অন্বেষণ। পুরস্কার ও স্বীকৃতি। বাংলা নাটকে অসামান্য অবদানের জন্য বাদল সরকারকে ভারত সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী 1972 ও সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 1967 প্রদান করা হয়। পরবর্তী সময়ে তিনি সঙ্গীত নাটক একাডেমির ফেলোশিপও লাভ করেন। মৃত্যু 2011 খ্রিস্টাব্দের 13ই মে এই ব্যতিক্রমী নাট্য ব্যক্তিত্বের জীবনাবসান হয়। উপসংহার।
বাদল সরকার ছিলেন এমন একজন নাট্যকার যিনি নাটককে ঘরের চার দেয়াল থেকে বের করে মানুষের হৃদয়ে প্রতিষ্ঠা করেছিলেন। তার নাটক ছিল সময়ের ভাষ্য, সমাজের আয়না এবং চেতনার আলো। বাংলা নাট্যচর্চায় তার আবেদন অতুলনীয় ও অনস্বীকার্য। তার সাহসী চিন্তাধারা, পরীক্ষামূলক রীতি ও দর্শন আজও নাট্যপ্রেমীদের পথ দেখায়। তিনি প্রমাণ করে দিয়েছেন নাটক শুধু মঞ্চে নয়, মানুষের মনেও গড়ে ওঠে। পড়া চলছে পরের ফাইলে।